তখন কিন্তু পুরু ঠোঁটের কোনো কৌলিন্য ছিল না। উত্তমবাবুর ঠোঁটকে নেগেটিভ পয়েন্ট হিসেবে কেউ প্রশংসা করলেও বলতো ওই তো মোচা নাক, ওই তো পুরু ঠোঁট। প্রথম কথা, ওর নাক খুব মোচা না, সেটা প্রোফাইলে। উত্তমবাবু অভিনয়টা একটা, যদি কেউ খোকাবাবুর প্রত্যাবর্তন ওয়াচ করে দেখবে সারাক্ষণ চোখটায় একটা ঘোর, কখনো স্বাভাবিক দৃষ্টি নয়। তার কাছে বইয়ের সঙ্গে স্বাভাবিক সঙ্গম করাটাও প্রায় বাতুলতা। বাচ্চা হয়ে গেছে একটা সময়, সিচুয়েশনটার আগে। এবার বাচ্চা থেকে মনে পড়ে যে কিভাবে বাচ্চাটা বড় হবে, কিভাবে কোথাও অবহেলা করে, বউ স্বামীর কাছ থেকে স্বাভাবিক ব্যবহার না পেয়ে শুকিয়ে মরে যায়। রবীন্দ্রনাথের লেখা, প্রাণ দেবে কে, কি করে বোঝানো যাবে? সঙ্গে নিয়ে ব্যারিকেড করে ক্লাব হাউস, লিফটে করে একবারে ক্লাব হাউস। সন্তুদা বলেছিল, আমার ডাকনাম বাপি, বলেছিল বাপি বিশ্বাস করবে না, শুধু ক্লাব হাউসে গিয়ে, ক্লাব হাউসে ৮০,০০০ দর্শক তখন দেখছে অমিতাভ রেখা, বিনোদ, তখন ওই খুন ফাসিনা ছবি ফবি, অমিতাভ রেখা বিতর্ক শুরু হয়ে গেছে, লোকে পাগলের মতো দেখছে। সেখানে ক্লাব হাউসে কাঁচের এ থেকে খুলে বেরিয়ে একটা লোক এত বড় সানগ্লাস পরা, এত বড় একটা হ্যাটটা শুধু ওপেন করেছিল। তাদের চোখ তাহলে এতক্ষণ ধরে বোধহয় ক্লাব হাউস খুঁজছিল। শুনেছিল উত্তম কুমার অসুস্থ, মাঠের পরে নামবেন, খেলবেন না বলে। যে মুহূর্তে টুপিটা ওপেন করলো বাপি, ওই ৮০,০০০ দর্শক একসঙ্গে গুরু বলে চিৎকার করে উঠলো। আর মাঠে যারা ছিল, অমিতাভ বচ্চন থেকে রাজ কাপুর থেকে দিলীপ কুমার, তারা হঠাৎ মনে করলো তারা কেউ নয়। সমস্ত আলোটা ওই লোকটা শুষে নিয়েছে, শুধু টুপিটা ওপেন করলো। ৮০,০০০ দর্শক গুরু বলে চিৎকার করে উঠল। মহানায়ক উত্তম কুমার ২৪শে জুলাই, ঠিক আজকের দিনেই বাঙালির হৃদয়কে কাঁদিয়ে তিনি চিরতরে চলে গেছিলেন। সালটা ১৯৮০, প্রায় ৪৬ বছর কেটে গেছে, অর্ধ শতাব্দী হতে চলে। তবু আজও সবার হৃদয়ে তার অভিনয় জীবন্ত। শুধু সেই প্রজন্মের কাছেই নয়, আজকের প্রজন্মের কাছেও উত্তম কুমারের আকর্ষণ দুর্নিবার। কিন্তু কিভাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি তার সময়ের অন্যতম বিশিষ্ট উত্তম অনুরাগী, সমালোচক এবং ব্যাখ্যাকর্তা। তাহলে আসুন শুনিনি তার মুখেই উত্তম রহস্য। উত্তম, এই যে আপামর সুধী দর্শক যারা, আপামর জনগণ, ইন্টেলেকচুয়ালদের কথা আমি ভাবছি বলি, তো কোন ম্যানারিজম থেকে, মানে কোন ছবি থেকে বিশেষ করে উত্তম কুমারকে অভিনেতা হিসেবে আবিষ্কার করতে আরম্ভ করল? হ্যাঁ, বেসিক্যালি কোন ছবি থেকেও কোন ছবি বলা উচিত? হ্যাঁ, এটা একটা ধারণা হয়ে রয়েছে উত্তম কুমারের ম্যানারিজম। অর্থাৎ যে কোনো ম্যাটিনি আইডিয়ালের একটা ম্যানারিজম থাকে। আমি সেটাকে ম্যানারিজম বলবো না, সিগনেচার। এবার সিগনেচার যখন ম্যানারিজমে পরিণত হয়, তখন সেই অভিনেতার দুর্বলতা প্রকাশ পায়। উত্তম কুমার কোনোদিন সেই দুর্বলতার শিকার হননি, তাই ম্যানারিজম কথাটা আমি আমার আলোচনা থেকে তুলে দিলাম। বেশ, কারণ আমি ব্যাখ্যা করে দেখাচ্ছি। আমি ধরে নিলাম যে ৫৬ সালে সাহেব বিবি গোলাম করছেন, চিরকুমার সভা করছেন। ওই বছরই শঙ্কর নারায়ণ ব্যাংক, কাবেরী বসু নায়িকা, ছবি বিশ্বাস বাবা, সেইখানে কিন্তু আমরা উত্তম কুমারকে আস্তে আস্তে পাচ্ছি। আমি তবু তর্কের খাতিরে ধরলাম যে হারানোর সুর, জীবন তৃষ্ণা থেকে যে উত্তম কুমার, যে ঘাড় ঘোরানো চলা, তার সে একটা অদ্ভুত কথা বলেছিল। অভিনেতা গৌতম দেব প্রয়াত বলেছিলেন, অদ্ভুত জানিস তো, অদ্ভুত একজন উত্তম ভক্তের সঙ্গে পরিচয় হলো আড্ডার মধ্যে। সবাই উত্তম কুমার নিয়ে আলোচনা করছে। উত্তম কুমারের ওই ঘাড় ঘোরানোটা, ওইটা একটা
মানে যেন সব ছবিতেই যেন একটা এরকম, অনেক অজ্ঞান লোক আছে তো, না জেনে না দেখে এটা দেখে কথা বলে, সেরকম বলছে। তার একজন ভক্ত, সেও অন্ধ ভক্ত, সে বলল ওটা ঘাড়, আর অন্যদেরটা ঘাড় নয়, ওর ঘাড় বলে এইরকম ঘোরে, আর অন্যদেরটা ঘেঁটি, তাই জন্য পক করে ঘুরে যায়। তা আমি এর কোনোটা দিয়ে যাচ্ছি না। এই যে হারানো সুরের উত্তম কুমার, এই যে অদ্ভুত, যে কথাটা আরও একটু বলার দরকার আছে সেটা বলে নিই। এই যে শুধু যে উচ্চারণ, হলিউড দেখা, সংস্কৃত খবরের কাগজ পড়ে সুপুরি জিভে দিয়ে কথা বলে জিভ পরিষ্কার করা, তাই নয়। তার সঙ্গে উনি যেটা করলেন, ওনার যে ঈষৎ জড়ানো উচ্চারণ, স্বতঃস্ফূর্ত, এই জড়ানো উচ্চারণটাকে উনি যেভাবে ছবি বিশ্বাস তার অ্যাজমাকে পজ অ্যাক্টিংয়ে একটা অনবদ্য জায়গায় নিয়ে গেলেন, সেইভাবে উত্তমবাবু তার এই ঈষৎ জড়ানো উচ্চারণকে ভারী কণ্ঠস্বর দিয়ে ওই একটা স্টাইল তৈরি করে, যে তার সঙ্গে একটা অদ্ভুত হালকা নেজাল টোন মেশালেন। কেন, কি বলতে চাইছো তুমি? তুমি জানো না কি বলতে চাইছি আমি? এই যে একটা অদ্ভুত আনলেন, হতেও পারে নাও হতে পারে, এই সব মিলিয়ে যে এইটা করতে করতে উনি ওনার এই আলতো উচ্চারণ, তার সঙ্গে গভীর অনুভূতির জায়গায় হিসিংয়ের ব্যবহার করলেন। তার আগে আমি বড় একটা কাউকে হিসিংয়ের ব্যবহার ছবিতে দেখিনি। অর্থাৎ যখন কোনো অন্ধকারের কথা, হতাশার কথা বলতেন, তখন ধরা যাক এরকম কোনো জায়গায় বলছেন যে কথা কখনো কাউকে বলিনি, অর্থাৎ এখানে উচ্চারণের প্রাখর্যের প্রয়োজন পড়ছে না, আলতো করে ছাড়ছেন, তার সঙ্গে হাস্কি টোন মেশাচ্ছেন, যে কথা কাউকে কখনো বলিনি। জীবনের অন্ধকার থেকে কখন যেন হঠাৎ আবিষ্কার করলাম যে আমি বসে আছি একটা নিঃসীম, একটা দেবান্তরের মাঠে, যেখানে আমি চেষ্টা করলেও তোমার নাগাল পাবো না, আর তুমিও কোনোদিন আমাকে ছুঁতে পারবে না। এই টোনাল কোয়ালিটি নিয়ে আসছেন তার অভিনয়, এবং এর সঙ্গে অভিব্যক্তি, এক্সপ্রেশন। চুলের কথা তো আগেই বলেছি, তার সঙ্গে সঙ্গে ওনার সময়, যেটা এখন লোকে বলে যে পাতলা ঠোঁট খুব খারাপ, মানে এখন পুরু ঠোঁটের মানে দর, তখন কিন্তু পুরু ঠোঁটের কোনো কৌলিন্য ছিল না। উত্তমবাবুর ঠোঁটকে নেগেটিভ পয়েন্ট হিসেবে কেউ প্রশংসা করলেও বলতো ওই তো মোচা নাক, ওই তো পুরু ঠোঁট। প্রথম কথা, ওর নাক খুব মোচা না, সেটা প্রোফাইলে দেখলেই বোঝা যায়, কারণ আমি ওর ছবি আঁকতাম, না দেখে আঁকতে পারি, এখনও এঁকে দিতে পারি সামনে, এতটাই আমি ওর অনুরাগী। আমার পেন্টার হবার কথা ছিল, ছোটোবেলা থেকে আমি খুব আঁকতাম আর কি, যাই হোক সেটা হয়নি। তা ওই যদি প্রোফাইল ছবি আঁকতাম তখনই বুঝতাম যে নাকটা এইটা খাড়া, এই যে ব্যারিয়ারটা, এটা একটু চওড়া বলে ওর নাকটাকে মনে হয় চাপা। এনিওয়ে, পুরু ঠোঁট তো সান্থালদের হয়, অর্থাৎ অনার্য। এইবার ওনার তো সেই ট্যাবুটাকে নিয়েই চলতে হয়েছে। উনি তখন ওই ঠোঁট দুটোকে ব্যবহার করতে শুরু করলেন, বিশেষ করে রোম্যান্টিক অভিনয়। ওনার সেই সব সময় ছবি তোলার ক্ষেত্রে লক্ষ্য করা যায় অদ্ভুতভাবে উনি এই কষটাকে বন্ধ রাখতেন, এই পর্যন্ত ওর ঠোঁটটা বোঝা থাকতো, আর এইখানটা খোলা থাকতো, কোনো ছবিতেও তাই। এবং ওই ঠোঁটটাকে চুমুর মতো করলে অত সুন্দর চুমু আর কারুর ঠোঁটে আসবে না, আর হাসলে অত সুন্দর লাগে এটা উনি আবিষ্কার করে ফেললেন ওই পুরু ঠোঁটের কারণেই। কারণ বেশিরভাগ যাদের সরু ঠোঁট, আমাদের মতো ঠোঁট,
হাসলে কি ঠোঁট মাড়ির মধ্যে ঢুকে যায়, হাসিটা খুব সুন্দর হয় না। সব হাসিই সুন্দর, হাসি মানেই সুন্দর, কিন্তু উত্তম কুমারের যে জগৎ ভোলানো হাসি, মানে সৌমিত্রদা যে হাসিতে বলেছিলেন উত্তম যদি খুন করে আমার সামনে এসে দাঁড়িয়ে এরম হাসে না, আমি পুলিশকে বলবো ওই নিরপরাধী। আমি দেখেছি খুন করতে, তাও বলবো নিরপরাধী। ও হাসি দেখলে আর কিছু করা যায় না। এই যে হাসি, যে হাসিটা ওই পুরু ঠোঁটের কারণেই কিন্তু, মানে পুরু ঠোঁটের সঙ্গে সঙ্গে দাঁতের ব্যালেন্স হয় অসাধারণ। পরে দুটো ঠোঁট সুচিত্রারও তাই, সুচিত্রা সেন, দুজনেরই অদ্ভুত এভাবে দুটো ঠোঁট সমানভাবে পরিদৃশ্যমান বলে হাসিগুলো এত সুন্দর লাগে, এত ম্যাজিক্যাল লাগে, সেইটা উনি আবিষ্কার করলেন। এবং ওই ঠোঁটটাকে সবসময় এই কষটা বন্ধ করে এই ঠোঁটটা এইটাকে খোলা রাখতেন, তার জন্য অত অ্যাপিলিং লাগতো ঠোঁটটা। এইভাবে নিজেকে জরিপ করেছেন, জরিপ করে শট দিতেন। চোখটা এইসব চ্যারা ছিল, এমনভাবে তাকাতেন যাতে ওটা না মনে হয়। সেইটা আয়নায় দেখে দেখে দেখেছি কীভাবে এইরকম লুকটা দিলে, মানে ভগবান যেমন ছাপ্পড় ফুঁড়ে দিয়েছেন, তেমনি যেগুলো বলার কথা নয়, ফিজিক্যাল হ্যান্ডিক্রাফটকে কথা করা যায়, যেন চোখ ট্যারা, তোতলা। কারণ উনি তো যতদিন পৃথিবী ততদিন বেঁচে থাকবেন, তো প্রতিকূলতাকে সামলাতে হবে। এই মিস্টিক মঙ্কি তো অসাধারণ একটা জায়গা থাকে না, যে আমি চমকে যাই শিবাশিসের ওই মানে গবেষণা আর চিত্রনাট্য দেখে, যে ঠাকুর রামকৃষ্ণকে মা ভবতারিণী বলছেন তোকে অনেক সাধনা করতে হবে। তার মানে উনি, যিনি মানে রঘুবীরকে ভোগ দিলে যার খিদে পেয়ে যায়, অর্থাৎ যে অবতার হয়ে জন্মেছেন, রক্ত মাংসে যখন জন্মেছ তুমি, তখন সহজে তুমি ভগবানও পাবে না, তাকেও সাধনা করতে হবে। এর থেকে বড় কথা কিছু হতে পারে না। এই উত্তম কুমার তার জীবন্ত দর্শন। ঈশ্বর মহাকালে একটা করে উত্তম কুমার পাঠায়, এটা আমি বিশ্বাস করি। আজ সারা মানুষ বিশ্বাস করবে, জগতের যত মানুষ। তাই সেই কালে পাঠিয়েছেন, কিন্তু ছেড়ে দেননি। এটা নেওয়া তোমার নেই, ওটা তোমার নেই, এবার চর্চা করো, আবিষ্কার করো। ফলে উনি ওই কীভাবে তাকাবেন এইটা জরিপ করতেন, যে যাতে ওই ট্যারাটা না লাগে। অদ্ভুত অদ্ভুত, এমন একটা অ্যাঙ্গেলে তাকাবেন যে ক্যামেরায় ওটা লাগবে না, ওটা লাগবে না। চিরকাল ওইটা মেনটেন করে শট দিয়েছেন, চিরকাল। এবং ওই যে এই জরিপ করে ফেলেছিলেন মুখকে, সেই জায়গা থেকে এই যে অভিনয়, এইবার আমি আসি আসল কথায়, সেটা তখন বলা হয়নি বলে আমি বললাম। সেটা হচ্ছে যে কি করে অভিনেতা হিসেবে আবিষ্কার করলো। এই যে হারানো সুর, জীবন তৃষ্ণা, যে উত্তমকে দেখে মেয়েরা পাগল হয়ে যেত, যার ঘাড় ঘোরানো নিয়ে মানে লোকেরা একদম, মানে ওই ঘাড় ঘোরানো, ওই ইউ ছাঁট, মানে সন্তুদা বলেছিল না কি ব্যাপারে, উত্তম কুমার মেকআপ রুমে সব অনেককে ডেকে নিত নিজের মেকআপ রুমে, গল্প করতো। তাদের ওই সৌমিত্রদা ছিল, একটু ফ্রাস্ট্রেটেড কথা বলছেন আর কি, যে কি করছি বলতো, কি হচ্ছে বলতো, এই ছবিটা দাঁড়াবে। সন্তুদা বলেছিল ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। সারা বিশ্বের সেরা পরিচালক মানিক রায়, সে তার ছবির শটটা নিচ্ছে, তোমার ইউ কাটকে ট্র্যাক করে শট শুরু করে, ছেড়ে দাও। তা এই লেভেলের লোক, যে জায়গাটা তুমি বলছো, যে এই যে যাকে ম্যানারিজম বলছে, আমি ম্যানারিজম বলি না, আমি বলি সিগনেচার স্টাইল, সেই উত্তম কুমারের ক্ষেত্রে, অন্য লোকের ক্ষেত্রে না। তা সেই স্টাইলকে তিনি কিভাবে, মানে তাকে অভিনেতা হিসেবে, মানে এই যে আমার ধারণার উত্তম কুমার, তার বাইরে এইটাই মানে উত্তম কুমার, এই ঘোরাবে, এই হাসবে, এইভাবে কথা বলবে, এই ব্যারিটোনটা ইউজ করবে, তার বাইরে যে উত্তম কুমার, সেই উত্তম কুমারকে কিভাবে আবিষ্কার করলো মানুষ অভিনেতা হিসেবে, তাহলে বলতে হয় এই হারানোর সুর যখন হচ্ছে, যখন জীবন তৃষ্ণা হচ্ছে, তার 1 বছর পরে রাজলক্ষ্মী শ্রীকান্ত হচ্ছে, ইন্দ্রাণী হচ্ছে, সূর্যতরুণ হচ্ছে। ইন্দ্রাণীতেও তার ওই চুল,
রাজলক্ষ্মী শ্রীকান্ত কিন্তু শরৎবাবুর চরিত্র বলে উত্তমবাবু ওই অ্যালবার্ট নামিয়ে দিয়েছিলেন। এখন রাজলক্ষ্মী শ্রীকান্ত দেখলেই বোঝা যাবে। খুব কম সময় মাঝে মাঝে হয়তো একটু ভুলে চুলটা করে ফেলেছে, কিন্তু বেশিরভাগ সময় ওই অ্যালবার্ট নেই। এত সেন্স, জানে যে ওই চুলটা লোকে শরৎচন্দ্র দেখবে না, রবীন্দ্রনাথ দেখবে না, উত্তম কুমার দেখবে না। উনি কিন্তু তা দেখাতে রাজি নয়, উনি চরিত্রানুগ হতে রাজি। আমি সে কথাও ছেড়ে দিচ্ছি। ইন্দ্রাণীতে আমি এইগুলোই বলবার জন্য আমার এতদিন প্রাণ হাঁকুপাকু করেছে। এই টাইমস অফ থিয়েটারের কাছে আমি কৃতজ্ঞ, শুভময়ের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে এই বলার অবকাশটা আজ দিল, এবং এমন একটা লগ্নে যখন গুরুর শতবর্ষ। কিন্তু আমি গুরু বলে ভজনা করি না, তার নেগেটিভ পয়েন্টের কথাও আসছি। সেই সময় ইন্দ্রাণীতে দেখা যায় প্রথমে ওই রকম অ্যালবার্ট চুল। আমরা চেনা উত্তম কুমারকে দেখতে পাই। তার চরিত্র সম্পর্কে কি দেখতে পাই ইন্দ্রাণীতে? অনেকেই টিভিতে দেখেছে, ইউটিউবেও দেখা যায়। সুখী, একটু কামচোর, অর্থাৎ একটু অলস, তাই জন্যে সুদর্শন চরিত্রের নাম ছিল, এবং একটু প্যাম্পার্ড, এবং যার জন্য এরম এরম ছোটো ছোটো দৃশ্য আছে। চা খাবো, সুচিত্রা সেন বলছে, তা আমি তো বাজার যাচ্ছি, তুলসী চক্রবর্তী চাকরি পাঠ করছে, চাকে নিয়ে, চাটা তুমি করে নাও। ও চা না, দেশলাইটা চাটা, অর্থাৎ এরম অকেজো একটা লোক। এবং সে কিছু ফার্স্ট কিন্তু কিছু করে উঠতে পারছে না। এরম অনেক লোক থাকে, উদ্যমটা নয়। এইবার সে আঘাত দেখায় ছবিতে, এবার আঘাত পেতে শুরু করে সে। এবার বউ টিচার, বউয়ের অনেক বেশি প্রতিপত্তি হয় সেই মফস্বল শহরে। সুন্দরী বউ, তার জন্যে পুরুষ ভক্তের জায়গা জোটে, এবং ওকে সবসময়, যেহেতু ওর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, ওর কোনো ওজন নেই, তার ফলে ও ব্রাত্য হতে শুরু করে এবং অশান্তি শুরু হয়। করতে করতে একটা সময় ফেড আপ হয়ে ও বেরিয়ে যায়। পরের হাপে আমরা দেখি ছবি বিশ্বাসের হাত ধরে সার্টিফিকেটগুলো কুচিয়ে ছিঁড়ে ফেলে ও একটা অদ্ভুত জায়গায় যাচ্ছে, যেখানে পাথর কেটে, যেখানে মানুষ জলের জন্য হাহাকার করে, সেরকম একটা জায়গায় পাথর কেটে জল বেরোচ্ছে, তার জল বার করছে, সে আবিষ্কার করছে। এবার একটা সময় খবরের কাগজে সুদর্শনের নাম বেরোয়, এবং সে একটা বিরাট কর্ম করছে। সরকার তাকে পুরস্কার দেবে, সরকার তাকে সম্মানিত করবে, এবং সরকার তার কাজের জন্য গ্রান্ট স্যাংশন করছে। এই খবর সুচিত্রা সেনের হাতে আসে। এই যে সময়ে তাকে দেখানো হয় সে লড়ছে, সে পরিশ্রম করছে, সেখানে একটা গান আছে হেমন্তবাবুর কণ্ঠে, আর তখন উত্তমবাবুর কণ্ঠ হেমন্তবাবুর কণ্ঠ একদম মিশে যেত। কাকতালীয়ভাবে যখন হবার হয় ওইরকমই তো হয়, যে উত্তম কথা বলছে, তারপরে গান গাইছে, মনে হচ্ছে হ্যাঁ ওই তো একই গলা, ওই ভাঙ রে ভাঙ রে ভাঙ ভাঙ রে পাথরও ভাঙ। তাই এই গান যখন গাইছে, যখন ওই পাথর কাটার সিচুয়েশান হচ্ছে, ভেঙে পড়ছে, আবার উদ্যম ছেড়ে দিয়ে আবার উদ্যম তৈরি হচ্ছে, লোকটা ছবি বিশ্বাস বলে, শোনো বাবা, খিদে পেয়েছে নিশ্চয়ই, এখানে তো ডেকে খেতে দেবার কেউ নেই, এখানে তোমাকে নিজেকেই করে নিতে হবে। এই যে নিজে তৈরি করতে শুরু করে, এবং সে আনন্দ পেতে শুরু করে যে আমি করছি কাজটা। এই করতে করতে সে একটা তরুণ সমাজ তৈরি করে ফেলে ওই সেই অদ্ভুত একটা গ্রামে, যেখানে জল আসে না, যেখানে নানা অনুন্নত জায়গা সে ভেঙে চুরে তৈরি করছে, যেখানে এই উত্তম আর ওই উত্তমে আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। তখন ওই ফোঁস চলে যায়, ঘেঁটে যায় চুল, তখন চোয়াল শক্ত হয়ে যায়, তখন ওই গ্ল্যামারাইজ মুখ নয়, তখন তার দৃঢ়বদ্ধ, তার সংকল্প, তার এতদিনের অপমান সহ্য করার পর আমি যে নিজে কিছু করতে পারি, সেই কনফিডেন্স তাকে আস্তে আস্তে একটা লৌহ মানবে পরিণত করছে। এর অভিনয় ছাড়া সম্ভব? এখানে কি শুধু উত্তম কুমার ঘোরলো, ঘাড় ঘোরালো? আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, সেটাও এক সময় লোকে প্রচুর মাতিয়েছিল। এই মাতানো তো কম কথা নয়, আমি তো পারবো না, যিনি মাতিয়েছেন তাকে অপমান করার অধিকার আমার নেই। কিন্তু এটা কি শুধুই মাতানো রাজেশ খান্নার মতন? যে গানই হোক, মেরে নেয় না সাবন ভাদো, এই গানটা একটা বেদনার গান, এবং এই গানটা সে পূর্বজন্মে শুনেছে। আমি যদি পূর্বজন্ম বিশ্বাস করি ছবিটা মেহবুবা দেখব, এই গানটা লিপ দিচ্ছে রাজেশ খান্না, একটা গিটার নিয়ে, আধুনিক ছেলে, যার অতীতের এই গানটা মনে পড়ছে।
সে লিখ দিচ্ছে কি, রাজেশকে পাবলিক যেভাবে দেখতে চায়, চরিত্র গুলি মারো, সিচুয়েশন গুলি মারো, তার তো গাওয়া উচিত হা 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 मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा फिर भी मेरा मन प्यासा। একটা খোঁজ, গানটা গাইছে, চোখটা অন্য জায়গায়, তার বদলে উনি গাইলেন মেরে নয়না সাবন ভাদো, চরিত্র গুলি মারো, সিচুয়েশন গুলি মারো, তাকে বলে ম্যানারিজম। আর উত্তম কুমার, এটা হয়তো আবার ভুলে যাবো বলতে, ওগো কাজল নয়না হরিণী মন নিয়েতে লিপ দিচ্ছে, সবাই জানে যেখানে আছে ও গো ময়ূর, যে ধরা যাক যে ছবিটা রিলিজ করেছে 5-6 মাসের কম তো উত্তম কুমারের ছবি চলতো না, তা সেই ছবি রেডিওতে তার গানটা আগে দিয়েছে, হয়তো এর মুখে শুনেছে এই মনিয়াটা দেখে নে, মনিয়াটা দেখে নে, মনিয়াটা দেখে নে, দেখা হয়নি, তা রেডিওতে আবার দিয়েছে। এবার গাইবেন হেমন্ত মুখোপাধ্যায় মন নিয়ে ছবির গান, ও কাজল নয়না হরিণী, তখন ছবিটা দেখেনি। এবার ওই যখন ওই গাইছে, হেমন্তবাবু বলছেন ও গো ময়ূর পেখম মেলুনা তার ধরে, তখন ওই এখুনি আমার চোখেই ভাসছে তখন ওই উত্তম কুমারের হাসি মুখ, ওই ময়ূর পেখম বলে ওই দুলে যাওয়াটা, এটা দর্শকের না দেখে ভাসছে, দেখতে গিয়ে সে চড় খেলো। লোকটা এসব করলো না, কারণ লোকটা একজন নৃত্যনাট্য ডিরেক্ট করছে, তাই দেখবেন লোকটা টর্চের আলো নিয়ে একবার লাইটম্যানকে ডিকটেট করছে, একবার বাচ্চাটা যাতে ঠিকঠাক করে তাকে গানের মাঝখানে এটা করছে, করতে করতে গানটা গাইছে। তাকে ম্যানারিজম বলে? কারা বলে? দেখুক তারা। এমনি এমনি 46 বছর মানে প্রায় 50 বছর লাখটা মরেই গেছে, 50 বছর বাদে এখনো তার যে কোনো অভিনয় একটা ক্লাস। সে ওইখানে সে ওই গানটাকে ওইভাবে যে হ্যাঁ সত্যি তো গানটা তো গাইতে গাইতে তো ডিরেক্ট করছে, ও সেখানে জানে যে ওটা গুলি মারো, দর্শক পয়সা শুনে পর্দা ফাঁসিয়ে দেবে, যদিও ওই পর্দায় এসব রিয়ালিটি বাদ দিয়ে শুধু ও গো ময়ূর পেখম মেলো না এটা করলো না। কমার্শিয়াল ছবি, মিনার বিজুলি ছবিঘর, করলো না। তা সেই উত্তম কুমার সে বরাবরই অভিনয় করে গেছে, মানুষ ঠিকই, মানুষ ওই সূক্ষ্ম অভিনয় ধরতে পারেনি, কারণ অভিনয় সম্পর্কে ধারণা তখনও অনেক পুর। আমি বলছি দর্শকের ধৈর্য তখন অনেক বেশি, সাহিত্যবোধ অনেক বেশি, কিন্তু এই সূক্ষ্ম অভিনয়ের যে ব্যঞ্জনা সেটাও মনে হচ্ছে উত্তম কুমার ঠিক আছে, যে তার মধ্যে কত পার্থক্য সে আনছে। এরপর সে করছে সূর্য তরুণ, গোটা ছবিতে লাস্ট সিনে শুধু এক চিলতে হাসি ওই বেরোয়, একটা চিলতে, তা ওর সেই চিরবিখ্যাত দাঁত খুলে হাসি নয়, গোটা ছবিতে লোকটা হাসে না। কারণ গল্পটা দেখলে বোঝা যাবে একজন আর্কিটেক্ট সৃষ্টি করতে চায়, সে কনভেনশনাল পথ, কমার্শিয়াল পথ বাদ রেখে সে গেছে কালী ব্যানার্জির কাছে শিখতে, যে কালী ব্যানার্জি কমার্শিয়ালি ব্যর্থ, কারণ সে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে আপোষ করবে না, তার খাবার জোটে না। ওই তুলসী চক্রবর্তীর মতো একটা লোক, সে পড়ে আছে, বলে কি মায়ায় পড়ে আছি জানি না বাবা, ও জ্বলে গেল জীবনটা, কোনো কোথাও থেকে খাবার জোগাড় করে এনে খাবার দেয়, কারণ সে লোকটাই আপোষ করবে না, তার ক্রিয়েশন রাখবে। তার শিষ্য হয় সোমনাথ চরিত্রের নাম উত্তম কুমারের। ফলে গোড়া থেকেই তার, এবং সে অবিচারের শিকার সেও হতে শুরু করে কালী ব্যানার্জির মারা যাওয়ার পর। সেই সারাক্ষণ সেই চোয়াল শক্ত, সেই উত্তম কুমারের পেলবতা, সেই গ্ল্যামার কোথায়? সে যখন কালীঝুলি মেঘে সুচিত্রা সেনের ঘরে ঢোকে অপমান করার জন্যে, শ্রেণী এই ক্লাস স্ট্রাগল দেখানো হয়নি বাংলা ছবিতে, সে যখন করে সারাক্ষণ সে ওইটাকে ধরে বসে থাকে। কোথায় সেই উত্তম কুমারের স্যুট পরা ঘাড় ঘোরানো?
দেখিয়ে দিন তো একবার সূর্যতরণে কোথায় আছে। অভিনয় করেনি, সেটা অভিনয় নয়। মানে অভিনয় মানে শুধুমাত্র আমি এই চাষি হয়ে বললাম বাবু আমার এই দুটো, মানে আমাদের তথাকথিত ধারণা চাষি হলে এইভাবে কথা বলবে, চাষির ভারী গলা মিষ্টি গলা থাকতে নেই, চাষি মানেই হচ্ছে আর জমিদার মানে হচ্ছে কি বাবার জমিদারের এরকম গলা হতে পারে না, একটা জমিদারের হতে পারে না, না হতে পারে না। জমিদার মানেই হচ্ছে কিরে ব্রজ খাজনাটা তো দিতেই হবে বাপু, কি করে দেবো কর্তা, মানে এই দুটোই না যেতে পারলে আর অভিনয় হয় না। তার সূক্ষ্ম সূক্ষ্ম ভ্যারিয়েশন। এইবার আমি বলছি তারপরে 59 সালে যখন গুরু মানে নায়ক, মানে গুরু শব্দটা একটু পরে এসেছে, তখন মানে একটা মানে চলছে ওই গুরুই প্র্যাকটিক্যালি মানে ভেঙে পড়ছে লোকে। মরুতীর্থ হিংলাজের থিরুমল ছবিটা দেখবেন, এবং অদ্ভুতভাবে বিকাশ রায় ছবিটা পরিচালনা করলেন অবধূতের দুটো তার উপন্যাস মরুতীর্থ হিংলাজ এবং কলিতীর্থ কালীঘাট। তার মধ্যে মরুতীর্থ হিংলাজ ছবিটা করবে একটা লোক ভাবে, এটা ভাবা যায় না। টাকা পায়নি তেমনভাবে। সাবিত্রী চ্যাটার্জি টাকা দিয়ে অভিনয় করেছেন, উত্তম কুমার একটা পয়সা নেয়নি। ভাবতে পারেন সাবিত্রী চট্টোপাধ্যায় টাকা দিয়েছিলেন বিকাশ রায়কে, সে টাকা বিকাশ রায় শোধ করতে পারেননি বা করেননি। সাবুদির কাছে এখনো গেলে মনে আছে সাবুদি সে টাকা পাননি। কিন্তু কুন্তী চরিত্রে যে যে মায়ের সাবিত্রী চ্যাটার্জির শ্রেষ্ঠ অভিনয়গুলোর মধ্যে একটা কুন্তী, আর উত্তম কুমারের শ্রেষ্ঠ অভিনয় অসংখ্য। কোনটা বলবো? থিরুমল একটা, যে থিরুমল একটা বুনো, একটা অদ্ভুত, কি বলবো, একটা কিছুটা ভোগী, অশিক্ষিত, অন্ধ পজিটিভ, অন্ধ আগ্রাসী প্রেম, একটা অদ্ভুত চরিত্র থিরুমল। জেলাস নিজে গরম জলে পড়ে মরে যায়। এটা অভিনয় নয়, এটা তাহলে কি? সেখানে তার কোথাও অ্যালবার্ট সাজানো আছে, এরকম বিক্ষিপ্ত দাড়ি, এরকম ঘাঁটা চুল, গলার ব্যারিটোন নেই, মাঝে মাঝে কুন্তিকে ডাকে। এই যে সে চলে হিংলাজ জার্নি, এরকম জার্নি নিয়ে একটা ছবি কেউ ভাবতে পারে না এখন। সেটা নিয়ে বিকাশ রায় করেছিলেন ছবি, এবং তার জীবনের সেরা ছবি। বাকিগুলো খুব একটা ছবি হয়নি। কিন্তু সেই ছবিতে উত্তম কুমার যে থিরুমল চরিত্র অভিনয় করলেন, সেটাও কিন্তু এটা ঠিকই বলেছে শুভময়, তখনও উত্তম কুমার দারুণ, দুর্ধর্ষ, হাউসফুল। ওই জার্নির ছবি হাউসফুল হয়েছে শুধু উত্তম কুমারের জন্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই নামটা তুলে নিলে, ওই অভিনয়টা তুলে নিলে আর ওই ছবিটা হাউসফুল হয় না, যত ভালো ছবি হোক না কেন। কিন্তু উত্তম কুমার করেছিলেন, এবং অদ্ভুতভাবে এই বোধহয় শেষ হবে না, একদিন লেগে যাবে। আমি আরও গল্পে যাচ্ছি না। যাই হোক, মানে কতখানি প্রোডাকশন ওরিয়েন্টেড ছিলেন। ওই দীঘাতে শুটিং হয়েছিল, দীঘাতে একটু দূরে, ওই হিংলাজের, ওই পাকিস্তান তো তখন আর যেতে দেবে না, হিংলাজ দেখাবার জন্য ওই বালির মধ্যে মরুভূমি দেখাতে গিয়ে। তা অনেকটা এতে ওই যেতে হতো, ওই লরি করে যেতে হতো বলে, তাই নিয়ে কিছু নামী শিল্পী, না গাড়ি দিতে হবে, লরিতে ওইভাবে যেতে পারবো না, রোদে পুড়ে অমুক তমুক। উত্তম কুমার কিচ্ছু বললেন না। বিকাশ রায় একটু ভাবি তো কী হয়েছে, বিকাশ রায় বললেন ওটা আমার উপর ছেড়ে দাও বিকাশদা বলে, পরের দিন সকালে সবাইকে ডেকে বললেন, এই আমরা যারা পারবো, যারা সমর্থ, তারা চলো না একটা অ্যাডভেঞ্চার করি, ভোরবেলা থেকে হেঁটে আমরা স্পটে পৌঁছবো। বলে 3 থেকে 3.5 না 4 মাইল পথ ভোরবেলা থেকে হেঁটে ঠিক 8টা 8:30 স্পটে পৌঁছলেন উত্তম কুমার হেঁটে। তারপর থেকে আর গাড়ি নিয়ে কেউ সমস্যা করলো না। বলে এরপর উত্তম যদি এই করে থাকে, এরপর লরিটাও আর জুটবে না, সত্যি হেঁটে যেতে হবে। এবার সবাই না না লরি 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 লরিতে যাই, এই ছিল উত্তম কুমার। এনিওয়ে, তখনও তাকে বলা হয়নি। তারপর আমরা ধরব যেটা, সেটা হচ্ছে এই সময় ছবি আসে ওই যে বছর জীবন তৃষ্ণা। আর একটা উদাহরণ দিচ্ছি, যে বছর জীবন তৃষ্ণা এবং হারানো সুর,
যেখান থেকে উত্তম কুমার ইউ ছাট, সেই উত্তম কুমার করছেন প্রভাত মুখোপাধ্যায়ের পরিচালনায় বিচারক, তারশঙ্করের গল্প। বিচারকের ফার্স্ট হাফে লোকটার একটা গোঁপ আছে, বউ অসম্ভব কুনো, এবং সেও অদ্ভুত একটা ডিসিপ্লিন নিয়ে চলে, এটাই জীবন সে ভেবে নেয়, এবং সে টেনিসও খেলে, সবই খেলে, কিন্তু অদ্ভুতভাবে কোনো মেয়ে দেখলে ভালো লাগলে সে নার্ভাস হয়ে যায়। এই নার্ভাসনেসটা এনেছিল সেখানে কোথায় উত্তম কুমার ছিল? উত্তম কুমার মেয়ে দেখে নার্ভাস হচ্ছে? এমনিতেই সত্যজিৎ রায় বলেছেন তার বক্তব্যে যে উত্তম প্রথম নায়ক ভারতবর্ষে যে প্রথম দেখালো যে বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে বাংলায়, যে নায়িকারা কাছে এলে এমনি হয়তো মহিলাদের সঙ্গে নানা রকম সম্পর্কে লিপ্ত হচ্ছে, কিন্তু যেই ক্যামেরার সামনে বা সর্বসমক্ষে নায়িকা কাছে আসতো, সব অভিনেতা একটু সিঁটিয়ে যেত। পরবর্তীকালে অনেক বড় অভিনেতাকেও দেখেছি মহিলা আসতে সেই স্বতঃস্ফূর্ততাটা নেই। কিন্তু সত্যজিৎ রায় বলেছেন, কিন্তু উত্তমের যত নারী ঘনিষ্ঠ দৃশ্য ওর যেন আরও সাবলীল হতে পারতো, আরও স্বতঃস্ফূর্ত হতে পারতো, এবং সেই ধরার মধ্যে এমন একটা মায়া, এমন একটা হাজব্যান্ড মানসিকতা, অর্থাৎ লুক আফটার করা, কেয়ার করার মতো একটা ব্যাপার থাকতো উত্তমের অভিনয়ের মধ্যে। তো সেই জায়গা থেকে সেই উত্তম কুমার যে মানে সহজেই একটা মেয়ের কোমরটা জড়িয়ে ধরবে আর মেয়েরা উল্লসিত হবে, সেই উত্তম কুমার অরুন্ধতী দেবীর উচ্ছল ঝর্ণার মতন অ্যাপিয়ারেন্স দেখে নার্ভাস হয়ে সাইকেলটা পড়ে গেল, আর তাই দেখে খলখল করে অরুন্ধতীর হাসি, তাড়াতাড়ি করে ঘাম মুছে, হ্যাঁ কি জ্যান্ত, কি লাইফ, কি করে সম্ভব? একটা লোক অথচ এতটুকু বাড়াবাড়ি নেই। আমি বলছি অত বড় মাপের অভিনেতা, আমি তারও অসম্ভব ভক্ত, অনুরাগী, এবং তার অনুরাগী হবারই তো কথা। অমিতাভ বচ্চন যখন ছদ্মবেশী হিন্দি চুপকে চুপকে করেন ঋষিকেশ মুখার্জি, ওই চরিত্র মানে অর্থাৎ তিনি ফিজিক্সের প্রফেসর, তাকে তার বন্ধু অবিনাশের একটা মজা করার জন্যে, অবিনাশ বটানির প্রফেসর, সেই বটানির প্রফেসর সেজে তাকে যেতে হয়েছে এমন একটা বাড়িতে যেখানে ওই মেয়েটিও বটানি পড়ে, সে বটানির কিছু জানতে চায়। এই ফিজিক্সের প্রফেসর বটানির বউ জানে না, সে বলবে কী করে? এই যে মজাটা, শুভেন্দুবাবু অসাধারণ, এখানে শুভেন্দুবাবু অমিতাভ বচ্চনকে ছাড়িয়ে গেছেন, এত পরিমিত, মানে মনে হচ্ছে হ্যাঁ সত্যি এই সমস্যাটা তো আমি পড়তেও পারি। কিন্তু অমিতাভ বচ্চনের ক্ষেত্রে কেন জানি না অত বড় অভিনেতার ভুল হয় যে উনি বাড়াবাড়ি করলেন, একটা চশমা নিলেন, প্রথম কথা সেই চশমাটা মাঝে মাঝে নাক থেকে পড়ে যাচ্ছে, মাঝে মাঝে অনেক কিছু করছেন আর কি, যার ফলে কমেডি এমনই জিনিস, যদি একবার দর্শক বোঝে আপনি আমায় হাসাবার চেষ্টা করছেন, তাহলে আর হাসবে না, গম্ভীর পাথর হয়ে যাবে একবারে, অজান্তে ওটা করতে হয়। তো অত বড় অভিনেতা, ভুল যে কোনো শিল্পীরই হতে পারে। কিন্তু এখানে বলতে পারি আমাদের বাংলার শুভেন্দু চ্যাটার্জি এই চরিত্রটা অমিতাভ বচ্চনকে 20 গোল দিয়ে দিয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। ওটা গুরুর ভীষণ উত্তম ভক্ত ছিলেন, তো ওই পরিমিতি বোধটা ছিল, সেইটা বলতে চাইছি যে উত্তম কুমার যখন ওই আনস্মার্ট জায়গাটা করছেন এতে আমাদের বিচারকে, তখন একবারও মনে হচ্ছে না যে এটা কিরম অসহায় লাগছে, কিরম এই মানুষটার সম্পর্কে আমার খুব ইমপ্রেসিভও লাগছে না লোকটাকে। উত্তম কুমার বলে, উত্তম কুমার আনস্মার্ট হয়েছে তাকে ইমপ্রেসিভ লাগবে, একে বলে ম্যাটিনি আইডল না? অভিনেতা তো তখন থেকেই তিনি, কোনটায় তিনি অভিনয় বাদ দিয়ে শুধু আমার গ্ল্যামার ফর গ্ল্যামার অ্যাক্টিং করেছেন। তবু বলতে হয় এত কিছু করার পরেও মানুষ মনে মনে সেই জন্যই চিরস্থায়ী ঠাঁই দিয়ে রেখেছিল। কিন্তু ওই সার্বিকভাবে যে অভিনেতা বলা, এইটা ঘটল 1964 সালে লাল পাথর ছবি থেকে। এইখানে একটা বড় জার্ক, অর্থাৎ ছোট ছোট সূক্ষ্ম পরিবর্তন নয়, একটা বড় জার্ক এলো। হেমদাকান্ত চৌধুরী, লাল পাথর। এই লাল পাথর নিয়ে একটা অদ্ভুত ব্যাপার আছে, যারা লাল পাথর ছবি দেখেছেন তারা বলতে পারবেন। এই ছবিগুলো দেখবেন, হ্যাঁ আপনারা অনেক বিদেশের ছবি দেখেন, সেগুলো সত্যি দেখবার না শেখবার। কিন্তু ওই দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, সেইটা করবেন না, এগুলো দেখবেন। মাঝখানে তো লোকেরা ভীষণ দেখতো,
এই লাল পাথরের প্রথম শুরু হয়, হয়তো টেকনিক্যালি অনেক ফ্ল লাগবে, কিন্তু ওর অভিনয়টা, সে বৃদ্ধ, এই বৃদ্ধের জায়গায় একটা গল্প মনে পড়ে গেল। উনি যখন খোকাবাবুর প্রত্যাবর্তন করেন, এই আবার একটা প্রসঙ্গ, এই কথা এলো, এই যে খোকাবাবুর প্রত্যাবর্তন করলেন এবং মানুষ বলল, যারা অতি বড় উত্তম ভক্ত তারা বলল এই রোলটা ফ্লপ করেছে, এটা কালী ব্যানার্জি রোলটা ছিল। মানে এরা না খাপে ধরে নেয়, আমরা সাধারণ দর্শকরা খাপে, এইরম হলে কালী ব্যানার্জি, এরম চাষা হলে জ্ঞানেশ মুখার্জি, এইটা হলে ছবি বিশ্বাস, এইটা হলে শিক্ষিত যুবক প্রতিবাদী সৌমিত্র চ্যাটার্জি, এই খাপটা ধরে নিই। কিন্তু এই চরিত্রটা বিভূতি লাহা সত্যি উত্তম কুমারকে ভাবেননি, কালী ব্যানার্জিকেই ভেবেছিলেন। উত্তম কুমার রোলটা চেয়ে নিয়েছিলেন, ভাবতে পারছেন? যখন তিনি জানছেন যে এই রকম রোম্যান্টিক ইমেজ আমার, এই রকম আমি পড়লে পর্দায়, তখন তিনি ওই রকম ছাঁটা চুল, একটা মানে ওই নিজের চুলটাকেই নাবিয়ে করে একটা ঝোড়ো গোঁপ নিয়ে তিনি চাকর সেজে চলেছেন। আসলে ফ্লপ করেছিল দর্শক, ঋত্বিক যেমন বলেছিলেন, আমি ফ্লপ করিনি, ফ্লপ করেছে দর্শক। তো খোকাবাবুর প্রত্যাবর্তনের ক্ষেত্রে ফ্লপ করেছিল দর্শক আসলে অসিত বরণ বসে ঘোড়ার গাড়িতে যাচ্ছে, আর ঘোড়ার গাড়ি কোচোয়ানের পাশে গামছা খাঁতে এসে ও রায়চরণ উত্তম কুমার হাঁটছে, এটা উনি মানতে পারছেন না, উত্তম কুমার ঘোড়া চড়ে যাবে, তাহলে শর্টকামিংটা দর্শকের। এবার যখন নিজের মনে করছি এটা উত্তমকে মানায় না, এটা নিজেরাই ভেবে নিচ্ছি। কিন্তু খোকাবাবু প্রত্যাবর্তনে যে কি মারাত্মক সোলটা ধরেছিলেন সেটা ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। রায়চরণ কি ক্লাসের, এমন একটা ক্লাসের সেই সময়ের, যার বাবা দাদু চাকর ছিল ওই বাড়িরই, হয়তো বাবা দাদু বয়স হয়ে চলে গেছে, ছেলে এসেছে, ছেলে বয়স হয়ে চলে গিয়ে আজ রায়চরণ এসছে 16 বছর বয়সে। এটাই আমাদের জাত ধর্ম, মল্লিক বাড়ি কি চৌধুরী বাড়ি কি ব্যানার্জি বাড়ির, এদের আমরা বংশানুক্রমিক চাকর, এইটার মজ্জায় জন্ম থেকে ঢুকে যায়। বাবুর বাড়ির কাজ, এবং বাবুরাও তাদের ওই পুজোর সময় তাদের পরিবারের জন্য জামা কাপড় পাঠানো, তাদের কারুর বিয়ে হলে অর্থ সাহায্য করা, এবং এতে তারা ধন্য হচ্ছে, এবং এই বংশ পরম্পরায় এই ধন্য হচ্ছে, এই একটা শ্রেণীর চরিত্র সে। ফলে সে যখন বাচ্চাটাকে শুধু একটু রেখে তার একটা ভুলে ওই জলে চলে যায় এবং ডুবে যায়, সে তখন ট্রমার মধ্যে পড়ে যায় যে তার মানে আমি সঠিক চাকর হতে পারলাম না। এখানে আমি আরেকটু বড় জায়গায় গিয়ে বলছি, ওই মেরার ভজন আছে না, মেরা চাকর রাখো জি, এই যেন সেই চাকর, যে আমি ভৃত্য হিসেবে আমার বাবা যখন চলে গেছে বড় গর্ব নিয়ে চলে গেছে। কর্তাবাবু বলতেন, তুই চলে যাচ্ছিস, বয়স হয়েছে, তোর মতো আর এমনটা কি পাবো, কখন পান খেতে ইচ্ছে করবে, মুখটা চুলকুলেই আস্তে করে পান, তোর গিন্নিমা খবর রাখতো না, মানে বুঝতে পারতো না, কিন্তু তুই ঠিক বুঝতে পারতিস কখন আমার চায়ের দরকার, কখন আমি বেরোবো, সঙ্গে সঙ্গে কাপড় জামা ঠিক। অর্থাৎ এই কাজেই ওদের সার্থকতা। অথচ রায়চরণ সার্থক হতে পারল না, উল্টে বাচ্চাটা চলে গেল। এই জায়গা থেকে সেই যে একটা চাবুক খাওয়া ঘোড়ার মতন ঠুলি পড়া অন্ধের মতো সে ছুটতে শুরু করলো, অর্থাৎ এর ঋণ আমি কিভাবে শোধ করব, সেটা ঘোরে চলে গেল। উত্তমবাবু অভিনয়টা একটা, যদি কেউ খোকাবাবুর প্রত্যাবর্তন ওয়াচ করে দেখবে সারাক্ষণ চোখটায় একটা ঘোর, কখনো স্বাভাবিক দৃষ্টি নয়। তার কাছে বইয়ের সঙ্গে স্বাভাবিক সঙ্গম করাটাও প্রায় বাতুলতা। বাচ্চা হয়ে এই যে বাচ্চা হয়ে গেছে একটা সময়, সিচুয়েশনটার আগে, এবার বাচ্চা দেখে মনে পড়ে যে কীভাবে বাচ্চাটা বড় হবে, কীভাবে কোথাও অবহেলা করে, বউ স্বামীর কাছ থেকে স্বাভাবিক ব্যবহার না পেয়ে শুকিয়ে মরে যায়। রবীন্দ্রনাথের লেখা, প্রাণ দেবে কে, কী করে বোঝানো যাবে যে কোন অবহেলা করছে, তো সবই আনবে কোথায়, দৃষ্টিতে ঘোর, সারাক্ষণ মুভমেন্টের মধ্যে অন্য মনস্কতা, কী যেন একটা ভাবছে, খাচ্ছে অথচ খাচ্ছে না, ঘুরছে অথচ ঘুরছে না। দিদি ডাকছে, ওরে এই রায়চরণ, চরণ কি অমুক রায়,
কি আর ডাকছে বলে, হ্যাঁ 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 হ্যাঁ, একটা ঘোর, কি মারাত্মক আন্তর্জাতিক লেভেলের অভিনয় করেছিলেন উনি, লোকে বললো ফ্লপ করেছে। তো হ্যাঁ, কানু বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতা দেখে বলেছিলেন উত্তম করেছে রোলটা। খালি একটাই আমার বলার, লাস্ট যখন ও ছেলে বলে বাবা ওকে কিছু করে মাসে টাকা দিয়ে দিও, ও নিজেরই ছেলে বলছে, যখন অস্বীকার করে বেরিয়ে আসে, এইবার যখন তার ঋণ শোধ হয়ে গেছে, এবার তার শরীরটা ছেড়ে দিয়েছে। কিন্তু আর যেন এতদিন 3 দিন আগেও ছেলের হোস্টেলের টাকা দেবার জন্যে সে সজোরে হেঁটে এসেছে, আজ সেই পার চলছে না, কারণ সব দায় মুক্ত হয়ে গেছি আমি চোর, সেদিন চুরি করেছিলাম বাচ্চা, সব স্বীকার, তো আমি মনে মনে অন্তরে অন্তরে আমি অনেক বড় ঋণ শোধ করে গেলাম, আমি চাকর হিসেবে সার্থক, অত সব এবার সব, আজ আমি মুক্ত, আজ আমি নিঃস্বও বটে, মুক্তও বটে, এইবার আর তার পা চলছে না। এইখানে উত্তম কুমার একটা এই রকম লাস্ট সিনটা এরা এনেছিলেন দূরে দৃষ্টিতে, কি জানি পড়েছিলেন কি রবীন্দ্রনাথের সেই কবিতাটা, নীরবে দেখা অঙ্গুলি তুলি, অকুল সিন্ধু উঠিছে আকুলি, দূর পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে, কি আছে হোথায়, চলেছি কিসের অন্বেষণে। জানি না, আমি জানি না উনি পড়েছেন কিনা, উনি পড়ুন না পড়ুন ইম্যাটেরিয়াল, উনি ওনার ওই ভঙ্গিতে এনে দিলেন যে হ্যাঁ উনি খুঁজছেন। কিন্তু কানুবাবু বললেন যে অসাধারণ অভিনয়ের মধ্যে ওই চোখের দৃষ্টিটায় বার্ধক্যটা আনতে পারেনি উত্তম, এটা পাশের একজনকে বললেন, সেটা একজন উত্তমবাবুকে বললেন। উত্তমবাবু ইগোতে লাগার কথা, তো কি হয় এখন, কিছু একটা বললেই অমনি তাই না, উনি কোনো কারণদা বললেন, কিভাবে বলেছিলেন আমি আইডিয়া করতে পারি, ভেবেনি তো আমরা, আমি তো একজন অভিনেতা, আমি যদি সৌম্যমিত্র অভিনয় করি, মাইকেলের অভিনয় করি, উত্তমবাবু চরিত্রে অভিনয় করছি, ওনার যেরকম স্বভাবকে যেভাবে কাছ থেকে দেখেছি আমি 2-1 শুনেছি, কর্মদা বলল, হ্যাঁ আমি বললাম যে আমি এটা মানতে পারলাম না, তার পরের কথাগুলো বলে যাচ্ছে লোকটা ওর প্যাঁড়দার, কিন্তু উনি যেন শুনছেন না। কাট্টু তার 4 বছর বাদে লাল পাথর, এই লাল পাথরে রিলিজ করেছে কোন একটা নাইট শোয়ে, কানু ব্যানার্জিকে ফোন উত্তম কুমারের, কানুদা তোমার কবে কবে শুটিং আছে, কবে তুমি ফাঁকা, নাইট শোয়ে যাব, আমি তোমায় টালার বাড়িতে পৌঁছে দেবো, শোনো উত্তম আমি দেখে নেবো, তো এত ব্যস্ত না, না এটা আমি দেখাতে চাই তোমায়, আমার সঙ্গ কি তোমার এত খারাপ লাগছে, আরে না তোর সঙ্গ পাওয়া, আরে সারা বাংলার লোক তোর সঙ্গ পেতে চায়, ওসব বাদ দাও, তোমার সঙ্গ পেয়ে আমি ধন্য হব, কিন্তু তুমি বলো তাহলে তুই অমুক দিনটাই কর রাত্রিরে, তা আমি যাবো, তোমার সব বলতে হবে না, এখানে এই নাইট শো শুরু হয়, আমি বক্স বলে দিচ্ছি, আমি তোমাকে ড্রাইভার পাঠিয়ে দেবো, তোমার বাড়ির ঠিকানা আমি জেনে নিয়েছি, বাড়ির লোক নিয়ে এলেন, নিয়ে এসে বসে দেখছেন কানুদার পাশে বসে আছেন উত্তম কুমার, ফার্স্ট সিনেই ওই চলতে চলতে যাচ্ছে বৃদ্ধ হেমদাকান্ত, ওই জলটাকে রক্ত ভেবে জলটা দিয়ে রক্ত ধুচ্ছে, ভিজিটার্সরা এসেছে ওই প্রশ্ন করছে আর কথা বলছে, তাকাচ্ছে, কানুবাবু দেখতে দেখতে কানুবাবুর হাতটা এরম হয়েছে, উত্তম বলছে কানুদা এবার দৃষ্টিতে পার্থক্য এসেছে, হি ইজ উত্তম কুমার, অহং নয়, দম্ভ নয়, মাথায় আছে কখনো সুযোগ আসবে, যে মুহূর্তে সুযোগ এসেছে
খানুবাবুর কথা, ওটা করতে হবে ছাত্রের মতো। খানুবাবু হাতটা ধরিয়ে ধরে বললেন, এইবার কানুবাবুর মনে পড়ে গেছে। তোর মনে তোকে কি বললো? হ্যাঁ এসেছে, এইটাই চাইছিলাম, ব্যাস। বাকিটা দেখবে, দেখতে পারো, চলো দেখি বাকিটা। এটি আমার জানার ছিল, মাস্টারমশাইয়ের কাছে আমার এটি জানার ছিল। তাই ওই লাল পাথরে এমন অভিনয় একটা, ওইরকম জমিদার। প্রথম কথা হচ্ছে যে বড়দিদিতে উনি জমির মালিক। এই বড়দিদি একটা ছবি, একটা আনস্মার্ট লোক, শেষকালে বড়দিদি নিজেকে বলে প্রেমে পড়েছে, প্রেমটা বলতে পারলো না সারা জীবন ধরে। এবার যখন নৌকোতে ভাসছে, সন্ধ্যা রানী মুখ দিয়ে রক্ত উঠছে, সন্ধ্যা রানী কোলে তুলে নিয়েছে, কে বড়দিদি? সন্ধ্যা রানী বলছেন না, মাধবী। এতদিনে ওর প্রেমটা মাধবী, বিধবা মাধবী স্বীকার করলো। তা সেই যে বড়দিদির অভিনয়, সেসব জায়গায় উনি অনেক প্রমাণ দিয়ে দিয়েছেন যে উনি কোনো সবসময় উনি অভিনেতা। ওনার যখন দেখলেন উনি এইগুলো স্টার, আমাকে স্টার তৈরি করছে, স্টার হওয়ার বাসনা কেউ ছিল না, নিশ্চয়ই ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে অভিনেতা সত্তাকে মিশিয়ে, তাহলে বড়দিদির চরিত্র উনি অ্যাকসেপ্ট করবেন কেন? এই চরিত্র অ্যাকসেপ্ট করবেন কেন? এনিওয়ে, লাল পাথরের ওই জমিদার, সেখানে অনেকে ওই বলে যে যেখানে একটা লং শট এক টেকে হয়েছিল, ওই যেখানে ওই আমার রক্ত খুনের রক্ত বলে ওই সুপ্রিয়া দেবীর চরিত্রটার নাম ছিল মাধুরী, নাম দিয়েছিলেন। মানে ও বিধবাকে নিয়ে আসে, তারপর বিয়ে করতে পারে না, অথচ প্রায় পাটরানি করে রাখে, ওই তাকে দেখিয়ে দেখে যে এই রক্তে একটা বংশের পর একটা বংশ পাগল হয়ে যায় বলে এক একটা করে ছবি দেখাচ্ছে। একটা দীর্ঘ ফুটেজের শট, লং শট সুশীল মজুমদার নিচ্ছে, সেই শটটা এক শটে ওই বলতে 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 যাচ্ছে। সেইখানে যে প্রয়োজন থিয়েটারটা সেটা করে দিয়েছে। প্রয়োজনীয় থিয়েটারকে কে করেনি? যেটা কাল্ট হয়ে রয়েছে, কিংবদন্তি, সেন্ট অফ ওমান, সেন্ট অফ আ ওম্যান, তাতে লরেন্স অলিভিয়ারের কোট সিনের শিরা ফুলিয়ে চিৎকার করা, ওটা আমরা থিয়েটার বলি? বলি না তো, ওটা লাগে, দরকার লাগে। ওইখানটায় করলেন, কিন্তু ওই চরিত্রটা আবার ওইখান থেকে তারপর বয়স হচ্ছে উত্তম কুমার, এই নিজের পাকা চুলগুলো দেখছে, হঠাৎ রবি ঘোষ এসছে, ভোলা তাকে বলছে যে কিরে তোর পুঁটি কেমন আছে? পুঁটি আর পুঁটি নেই, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, সে কি রে? হ্যাঁ, তার তো এখনো বয়স। সে কবে বড় হলো? তুই যে বলি সবাই বিয়ে করেছিস 9 বছরের মেয়ে, সে তো বাবু আজকে 12 বছর হয়ে গেছে। 12 বছর হয়ে গেছে, 12 বছর। এই এগিয়ে যায়, ভুলেই গেছি, আয়নার সামনে দাঁড়ায়, নিজের গালের বলি রেখা দেখ, পাকা চুলগুলো দেখে, 12 বছর। এই যে ডাইমেনশন, এই যে এখানে উনি ছবিবাবুকে নিলেন একটু, এসে গান শুনতে বসেছেন, প্রথম একে দেখে, সুমিতাকে দেখে মুগ্ধ হচ্ছেন। সুমিতা গান গাইছে সলিল চৌধুরীর সুরে, সেই গান না, একটা সেই গানটা সুরটা মনে পড়ছে, কথাটা মনে পড়ছে না। গানটা হচ্ছে, উনি এরকম বসলেন, বসে গানটা শুনতে শুনতে হঠাৎ ওই হীরা সিং এর মতো একটা লোক, কি নামটা ছিল মনে পড়ছে না, সম্ভবত হীরা সিং বোধ হয়, হীরা সিং দাঁড়িয়ে আছে, হঠাৎ এই এই মাপুরুটা, এই ছবিবাবু, ছবিবাবু, এই তাকালেন, অর্থাৎ লোকটা শক্ত হয়ে গেল, বুঝে গেল এই মেয়েটার খোঁজ লাগাতে হবে। উনি বিয়ে করলেন। এনিওয়ে, এইবার বিয়ের পর লাল পাথরের অনেক রকম ডাইমেনশন লোকটার, এবং লাস্টে ভুল বুঝলো, সন্দেহ করলো, এবং নির্মল কুমারকে যে পূর্ব প্রেমিক জানতে পেরে যে ওরা এমনভাবে বলল, গল্প করে যে এইখানে না খুরশিদ আসে, খুরশিদের ভূত আসে, এই গল্পটা তৈরি করে। অন্ধকার জ্যোৎস্না রাত্রে ফতেপুর সিকরি নির্মল কুমারকে বলে, নির্মল কুমার এমনভাবে গল্পটা করেছেন, এমন অ্যাম্বিয়েন্স সিচুয়েশানে নির্মল কুমার রিভলভার নিয়ে গেছে, বলছে কী করবো কী করবো, কিন্তু খুশকি দেখতে পাচ্ছি, গুলি চালাও, গুলি চালাও, গুলি চালান, গুলি চালান, ওই তো রিভলভারটা রয়েছে, গুলি চালান, গুলি চালা, এই গুলি চালা,
গুলিটা লাগে সুমিতার গায়ে, সুমিতা পড়ে মরে যায়। হ্যাঁ, হাসতে শুরু করে। প্রেম করবে, ভালোবাসবে, তুমি ভালোবাসবে, সবাই আমায় ঠকাবে না, সবাই ঠকাবে। তখনও মরবার আগে বলে যে আমি এই দরগায় ঢিল বাঁধছিলাম কি জন্যে জানো, কি জন্য? হ্যাঁ, নিশ্চয়ই ওই অম্বরীশের সঙ্গে চলে যাবে বলে। না, আমার যে সন্তান বড় হচ্ছে সে যেন তোমার মতন সরল হয়। হ্যাঁ, এই কি করলাম, এই কি করলাম, এই কি করলাম? এই অম্বরীশ, তখন অম্বরীশ নিজের সুমিতা মরে গেছে বলে রিভলভার রাইফেলটা তুলে নেয়, নিজের দিকে চালাবার চেষ্টা করে। উত্তম কুমার বল, আমি কি করলাম, আমি কি করলাম, আমি আবারও ভুল করে ফেললাম। মানে মানুষটা সমানেই শুধু মানে গ্রিক ট্র্যাজেডির মতো শুধু ভুল 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 করে যায়। এইবার ও গুলিটা চালাতে যায়, নির্মল কুমার কি করছেন হেমন্তকান্তবাবু, কি করছেন, এই কাটতে গিয়ে নির্মল কুমারের ফায়ার হয়ে যায়, নির্মল কুমারে পড়ে যায়। এই হেমন্তকান্ত পাগল হয়ে যায়। ওই সেই পুরনো প্রেমিকা বা রক্ষিতা বা যাই বলি, সেই মাধুরী ওই এখন বুড়ো হয়ে গেছে, রোজ আসে, ওর কাজ রোজ আসে, এই জল দিয়ে পাথরটা দিয়ে রক্ত রক্ত অনেক রক্ত পড়ে আছে, মাধুরীর রক্ত, এই সুমিতার রক্ত, অম্বরীশের রক্ত সব ধুয়ে সাফ করে দেয়। ওইটা হয়ে গেলে ওই যারা ভিজিটার্স তাদের বলে এই জলটা দিলে ও হয়ে গেলে হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে না? হ্যাঁ, পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে, চলো 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 এবার চলো, হ্যাঁ চলো চলো করতে করতে চলে যায় কোনো ঝুপড়িতে থাকে বা কিছুতে। এখন এই ক্যারেক্টারটা করার পরে এত কথা বলার আমার দরকার ছিল না, কারণ আমি ভাবছি যে এখন কেউ দেখে না। এখন আবার উত্তম কুমার না ট্যাবুতে দাঁড়িয়ে গেছে, যেটা একসময় ওই ইন্টেলেকচুয়ালের ট্যাবু ছিল। এখন উত্তম কুমারকে না দেখে, তুলসী চক্রবর্তীকে না দেখেই বলে উত্তম কুমার, ও আর হবে না। আপনি দেখেছেন কি? না মানে দেখেছি। তুলসীবাবুর কি দেখেছেন? ওই পরশপাথর, না পরশপাথর ছাড়া, মানে পরশপাথরে পৌঁছানোর জন্য সত্যজিৎ রায় তো ওর কিছু ছবি দেখেছেন যাতে মনে হচ্ছে পরশপাথরের পরেশচন্দ্র করতে পারবেন, সেই ছবিগুলো দেখেছেন? কোনোটা বলতে পারবে না। সেই ভয় লালপাথরের গল্পটা বলতে হলো, যে অদ্ভুত গ্রিক ট্র্যাজেডির মতো একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টার করার পর লোকে বলে একটা এই বলতে শুরু করলো, একটা অ্যাক্টার, এই শুধু আর গুরু না, অ্যাক্টার। এইটা শুরু হলো লালপাথর থেকে। উত্তম সৌমিত্র জুটি। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে তোমায় একটু থামাচ্ছি সময়, কথাগুলো ভুলে যাব, কারণ আজকে তার জয় এবং যন্ত্রণার সবটাই যতটুকু জানি বলা দরকার। বলো। এই যে বলেছিলেন না ইন্টেলেকচুয়ালরা তাকে, বামপন্থী ইন্টেলেকচুয়াল যারা তাকে, তার মানেই নয় তথাকথিত মানে যারা ইন্টেলেকচুয়াল হিসেবে প্রতিষ্ঠিত, কারণ অনেক বামপন্থী আছে উত্তম অসম্ভব ভক্ত এবং তারা বুদ্ধিমান শিক্ষিত, কিন্তু আমি সো কল্ড ইন্টেলেকচুয়ালস যারা, তারা যে উত্তম কুমারকে নস্যাৎ করে দিতেন, সেই নস্যাৎটা শুধু বাইরের থেকে আসতো না, ভেতর থেকেও এসেছে। এক সময় বেনুদির কাছ থেকে শুনেছি, বেনুদি একজন প্রখ্যাত অভিনেতাকে বলেছিলেন যে শোনো এবার না তোমার দাদার জন্য একটা স্টাডি তৈরি করে দিলাম, স্টাডি রুম আর কি। তার উত্তরে তিনি কি একটা পড়তে পড়তে না দেখি বলেছিলেন, তাদের কি পড়বে, মদের দোকানের ক্যাটালগ। সাংঘাতিক। হ্যাঁ, অর্থাৎ উত্তম কুমারের মদের দোকানের ক্যাটালগ পড়া ছাড়া আর বেশি যোগ্যতা নেই, তিনি কি পড়বেন সেই স্টাডি রুমে। এই অপমানের প্রতিশোধ কিন্তু উত্তমবাবু নেননি, এবং অদ্ভুতভাবে তাকে কেন লেফটরা দাগিয়ে দিল, আজকের মতন কোনো একটা রাজনৈতিক দলে সেই অভিনেতা চলে গেল, তার সেই দলের হয়ে প্রচার করলো, তিনি জীবনে কোনো কংগ্রেসি প্রচারে যাননি। হ্যাঁ, তিনি সিদ্ধার্থ শঙ্কর রায় ডেকেছিলেন তার শিল্পী সংসদে, আজ বুম্বাদাও ডাকছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং তিনিও বলেন আমি নন পলিটিক্যাল, আমার কাছে আর্টিস্ট ফোরামটাকে আমি তৈরি করব আমার ইন্ডাস্ট্রির জন্য, যাদের যখন যে সরকারে থাকবে তাকে আমার দরকার, আমি তাকে মান্যতা দিতে বাধ্য, আমি মান্যতা দেবো। উত্তমবাবু তাই, আমার শিল্পী সংসদ, আমার দুস্থ শিল্পী, তাদের সাহায্যার্থে আমায় কী করতে হবে, এই যে স্টুডিও, আমার শুটিংয়ের জন্য অনেক রকম লোকেশনের এর দরকার হয়, তাতে যে ব্যাপারে সরকার যদি একটু সহায়তা করে, ফলে পুরোটাই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। কিন্তু উনি
নিয়মিত শোভা সেনকে পার্টির লেভি দিতেন। উত্তম সুচিত্রা বোথ শোভাদিকে চাঁদাদি বলে ডাকতেন। শোভা সেনের মুখে শোনা, আর কারণ নয়। শোভা সেন বলেছিলেন পার্টির চাঁদা দিতেন, হয়তো শোভা সেনের মুখ রেখে দিতেন, কিন্তু শুধু মুখ রেখে দেবার লোক উত্তম কুমার হলো সুচিত্রা সেন নন। এরা কোথাও বিশ্বাস করতেন যে যে কাজটা এরা করতে চাইছে সে কাজটাকে আমি বা আমরা বুঝি বা না বুঝি, কাজটা ভালো, তারা খারাপ করার জন্য করছে না, তারা ভালো কিছু করার জন্য করছে, তাই চাঁদা দিতেন উত্তমবাবুও তাই। এবং কট্টর কমিউনিস্ট, যার কথা বলছি উৎপল দত্ত, তিনি বলতেন আমি শিল্পী নই, আমি প্রপাগান্ডিস্ট অফ কমিউনিস্ট পার্টি। সেই মানুষ যখন ভরত পুরস্কার পেয়েছে, শিল্পী সংসদ থেকে উদ্যোগ নিয়ে উত্তম কুমার তাকে সম্বর্ধনা জানিয়েছেন। যুক্তফ্রন্টের আমলে জ্যোতিবাবু যখন উপমুখ্যমন্ত্রী ছিলেন, অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী, তখন উপমুখ্যমন্ত্রীর হাতে গিয়ে তিনি ওই কোনো একটা রিলিফ ফান্ডের টাকা দিয়ে এসেছেন। আবার যখন ৭৭ সালে বামফ্রন্ট সরকার এলো, ৭৮ সালের বিভৎস বন্যার জন্যে তিনি যে ঐতিহাসিক ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিলেন, যেখানে দুনিয়া পশ্চিমবঙ্গবাসী মানে অমিতাভ বচ্চন থেকে রাজ কাপুর বুঝেছিল পশ্চিমবঙ্গে উত্তম কুমারের জনপ্রিয়তাটা কী। ছোট্ট করে সেই গল্পটা বলে নিয়ে তারপর আমি যাচ্ছি ওখানে। সন্তু মুখার্জির কাছে শুনেছিলাম যে কেউ তো বাকি ছিল না মঞ্চে, মাঠে তখন অমিতাভ রেখা তখন, ভাবতে পারছেন? এবার দিলীপ কুমার, রাজ কাপুর, বিনোদ খান্না থেকে শুরু করে কে নয়, হেমা মালিনী থেকে আরম্ভ করে বাদ নেই। এই রকম জায়গায়, এরম মাঠে, কাট্টু মাঠ নেই, সন্তুদার ছোট্ট গাড়িটা এসে থামলো, দেখলো বড় গাড়ি থেকে ওই সেই সাদা অ্যাম্বাসাডার থেকে উত্তমবাবু বেনুদি নামলেন। ওই সন্তুদার সঙ্গে সঙ্গে উত্তমবাবুর কাছে, কিরে তাড়াতাড়ি আসতে বলেছিলাম না, দেরি করে এলি? এই এলাম, চ আমি ওদিকে যাচ্ছি, আমার সঙ্গে 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 নিয়ে ব্যারিকেড করে ক্লাব হাউস, লিফটে করে একবারে ক্লাব হাউস। সন্তুদা বলেছিল, আমার ডাকনাম বাপি, বলেছিল বাপি বিশ্বাস করবে না, শুধু ক্লাব হাউসে গিয়ে, ক্লাব হাউসে ৮০,০০০ দর্শক তখন দেখছে অমিতাভ রেখা, বিনোদ, তখন ওই খুন ফাসিনা ছবি ফবি, অমিতাভ রেখা বিতর্ক শুরু হয়ে গেছে, লোকে পাগলের মতো দেখছে। সেখানে ক্লাব হাউসে কাঁচের এ থেকে খুলে বেরিয়ে একটা লোক এত বড় সানগ্লাস পরা, এত বড় একটা হ্যাটটা শুধু ওপেন করেছিল। তাদের চোখ তাহলে এতক্ষণ ধরে বোধহয় ক্লাব হাউস খুঁজছিল, শুনেছিল উত্তম কুমার অসুস্থ, মাঠের পরে নামবেন, খেলবেন না বলে। যে মুহূর্তে টুপিটা ওপেন করলো বাপি, ওই ৮০,০০০ দর্শক একসঙ্গে গুরু বলে চিৎকার করে উঠল। আর মাঠে যারা ছিল, অমিতাভ বচ্চন থেকে রাজ কাপুর থেকে দিলীপ কুমার, তারা হঠাৎ মনে করলো তারা কেউ নয়, সমস্ত আলোটা ওই লোকটা শুষে নিয়েছে, শুধু টুপিটা ওপেন করলো, আরে ৮০,০০০ দর্শক গুরু বলে চিৎকার করে উঠল। তা এনিওয়ে, তা এই বামফ্রন্টের জ্যোতিবাবুর হাতেই তো টাকা তুলে দিয়েছিলেন। তাহলে এত লেফটের কেন মনে হলো উত্তম কুমার কংগ্রেসি, তিনি অমুক, তিনি মনে মনে যা খুশি হতে পারেন, জানি না কেন, জানি না। এনিওয়ে, হ্যাঁ, যে কথা বললেন, বল, সৌমিত্র উত্তম সৌমিত্র জুটিতে তোমার মনে হয় কোন ছবিতে সৌমিত্রবাবু আর উত্তম কুমার সমান সমান? ওরা ছবি করেছেন, একটু হিসেব করি, চট করে মনে থাকে না, প্রথম জিন্দের বন্দি তপন সিনহার পরিচালনায়, শরদিন্দুর গল্প, তারপর সমরেশ বোসের দস্তায়েভস্কির ইডিয়েট থেকে নেওয়া অপরিচিত ২, তারপরে একেবারে সম্ভবত স্ত্রী বিমল মিত্রের ৩, তারপরে একেবারে যদি জানতেম ৪। যদি জানতেমে এখানে মুখোমুখি অভিনয় সব জায়গায় অনেক, প্রত্যেকটায়। যদি জানতেমে প্রায় সৌমিত্রবাবুর ফার্স্ট হাফ শেষ হয়, সেকেন্ড হাফ উত্তম কুমার, প্রায় কনভারসেশনই নেই কোনো।
আর ফিফথ হচ্ছে দেবদাস, সিক্সথ হচ্ছে দর্পচূর্ণ, ওই দিলীপ রায়েরই পরিচালনায়, যে চরিত্রটা উত্তম কুমারের পক্ষে মানায় না, শুধু রিকোয়েস্টে ঢেঁকি গিলেছিলেন, সে কথা তিনি নিজেও স্বীকার করে গেছেন, যদিও চরিত্রটা দারুণ করেছেন। আর সেভেন্থ হচ্ছে পঙ্খিরাজ, যেটা একদম চলেনি, পঙ্খিরাজ একেবারে চলেনি। উত্তম সৌমিত্র, সন্তু মুখার্জি, সমিত ভঞ্জ থাকা সত্ত্বেও, উৎপল দত্ত, ছবিটা একদম চলেনি। ছবিটা পীযূষ বোস বেশ ভালো ডিরেক্টর, চিত্রনাট্যকার, কিন্তু তখনই অসুস্থ, তার কিছুদিন পরে মারা যান, গোছাতে পারেননি। ওটা একটা ইংরেজি ছবি থেকেই নেওয়া, চলেনি। এনিওয়ে, এই হচ্ছে 7টা ছবি। তার মধ্যে আমি বলবো যে যেটা লোকে বলে, ছোটবেলায় শুনেছি, বড়বেলাতেও শুনি, জিনদের বন্দিতে গুরুকে দুগোল দিয়ে দিয়েছে ময়ূরবাহন। সরি টু সে, আমি মনে করি না। আমার কিরম মনে হয়েছে, আমার কথা যখন শুনতে চাচ্ছেন আমি বলবো, এবং আমার স্পর্ধা ধৃষ্টতা সব মিলিয়েই বলবো, আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসম্ভব অনুরাগী। প্রথম ছিলাম না, ছোটবেলায় তো অন্ধ উত্তমই ছিলাম, কিন্তু পরে যত দিন গেছে, যত তার অভিনয় দেখেছি, এক্সেলেন্ট অ্যাক্টর, ভাবা যায় না। সত্যি কথাই উত্তমবাবুর পর তার নামটাই আসে। কিন্তু আমার মনে হয়েছে যে হয়তো অপুর সংসার দিয়ে শুরু হয়েছে, প্রথম ছবিতেই ইন্টারন্যাশনাল ফেম, তারপর পরিচালকরা তাকে নিয়ে ভাবছে ক্ষুদিত পাষাণ, সেখানে ওইরকম একটা চরিত্র, ব্রিলিয়ান্ট পারফরমেন্স, পাশাপাশি মৃণাল সেনের পুনশ্চ, তার পাশে অজয় করের ছবি, এই করতে করতে একটা হয় সদর্থক প্রতিযোগিতা, যে আমি উত্তমবাবুর যুগ থেকে, এবং সত্যি কথাই, কারণ উত্তমবাবুর মধ্যে তখনও দুটো বিশ্বযুদ্ধের অভিঘাত নেই, মানে কম, ওনার অনেক বেশি পড়া, হয়তো হিটলারের মেন ক্যাম্প পড়া, তার দাস ক্যাপিটাল পড়া, পড়ার একটা অহং থাকে। তারপর তিনি একই সঙ্গে কবিতার প্রচণ্ড পাঠক এবং নিজে কবি, তিনি একখন পত্রিকা সম্পাদনা করবার জন্য প্রস্তুত হচ্ছেন, সত্যজিৎ রায় তার মেন্টার, শিশির ভাদুড়ী তার মেন্টার, এবং সেই জায়গা থেকে বেরিয়ে এসে তিনি শক্তি, অমিতাভ, সুনীল, এদের সঙ্গে নিয়ত আলোচনা চলছে, পড়াশোনার ক্ষেত্রেও তাই। তাহলে আমি একটা আরও ধাপে গিয়ে যাব, আর বয়সটাও খুব অল্প, ওই 18, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। তাই জন্যে হয়তো চরিত্রটা বাদ রেখে উনি সৌমিত্র উত্তমের চেয়ে কত কলকিয়াল হতে পারে, সেই খেলাটায় বোধহয় মেতেছিলেন, হঠাৎ মনে হয়েছিল আমার ছবিটা দেখে। কারণ কি হয়, জিনদের বন্দি, জিন্দ ঝরোয়া, একটা রাজকাহিনী লিখছেন শরদিন্দু, তার ভাষার মধ্যে সেই ব্যঞ্জনা, ডেসক্রিপশনের মধ্যে ছবিতে তপনবাবু সেইটা রাখছেন। এইবার পোশাকটা আমার সেই রকম, আমি ময়ূরবাহন, তলোয়ারবাজ, শ্রেষ্ঠ তলোয়ারবাজ। যখন সৌমিত্র উত্তম অভিনয় করছেন, তখন ওইরকম তলোয়ারবাজের অস্তিত্বই সমাজে নেই, ওইরকম রাজ কাহিনী নেই। এবার জিন ঝরোয়া সেই তলোয়ারবাজ, যে দেশে শুধু কুটির শিল্প হচ্ছে মীরার গান, ভজন, সেইরকম একটা এতে উনি যে কলোকিয়াল থ্রোগুলো করেছিলেন, এইটা দিয়েছে, ও ভুলে গেছে, বা খুব ছোট ছোট, খুব ক্যাজুয়াল ডেলিভারি। আমার আক্ষরিক সংলাপগুলো মনে নেই, ওই ঘোড়ায় দুজনে জ্বলতে জ্বলতে যখন বলছেন যে আমি আপনাকে পুরো সাহায্য করতে পারি, উদিতের সঙ্গে আমার আর বনিবনা হচ্ছে না, উদিতের সঙ্গে আমার বনিবনা হচ্ছে না, আমি আপনাকেই রাজার আসনে বসাবো, আমি পুরো সাহায্য করবো, তো শর্ত আছে। কী শর্ত? শর্ত একটাই, যে আমাকে ওই কি একটা অমুক আমাকে দিয়ে দিতে হবে, আর সর্দারের মেয়ে, আমার সন্ধ্যা রায়ের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যে চরিত্র করেছিলেন সন্ধ্যা রায়, দিলীপ রায়ের প্রেমিকা দেখিয়েছিলেন, ওই কি নামটা, ওর সঙ্গে আমার বিয়ে দিতে হবে। তোমার স্পর্ধা তো কম নয় মোহনবাবন, এতে স্পর্ধা কী আছে? ও আমার স্বজাতি, ওর সঙ্গে আমার বিয়ে হলে
সর্দার তো আমায় মারতে পারবে না, নিজের জামাইকে তো কেউ মারে না। এই কথাগুলো মনে হচ্ছে যে শ্যামল চ্যাটার্জি এসে ভবানীপুরের গলির সামনে দাঁড়িয়ে পাশে বয়স্ক রমেনবাবুকে বলছেন, আমার মনে হয়েছে। কারণ এই পোশাকের সঙ্গে, এর সঙ্গে, ওই ভাষার সঙ্গে যে কথার ওজন, যা পরে সৌমিত্রদা ভুরি ভুরি নিদর্শন দিয়ে গেছেন। কারণ ওর তখন গলা খুব খ্যানখ্যানে, কিন্তু ওজন তো মানে ভাষা, শব্দ প্রাখর্য সাংঘাতিক, রিফলা রফলা উচ্চারণ সাংঘাতিক। যার জন্য যদি জানতেন ছবিতে একটা শর্ট সৌমিত্রদা বসে আছে, উত্তমবাবু একটার পর একটা এনজি করছেন, হট করে বললেন, এই পুলু তুই বাইরে যা, বাইরে যা। সৌমিত্রদা একটু, বাইরে যাবো, হ্যাঁ বাইরে গিয়ে বস। বাইরে বসলো, ব্যাস। সৌমিত্রদা বলছে আমি বসেছি, ফ্র্যাকশন হবে মানে 1 মিনিট গেল না, উত্তমদা বেরিয়ে যা হয়ে গেছে। কেন তোকে বার করলাম জানিস, তোর উচ্চারণটা তো দারুণ সার, তোর সামনে আমার কমপ্লেক্স হচ্ছিল, তুই চলে যেতেই হয়ে গেল, ভেবে যাচ্ছিলাম তোর সামনে। হ্যাঁ, এই স্বীকারোক্তি লোকটার। তা এই যেখানে সার ব্যাপার, তা সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে সৌমিত্রদা কোথাও আমার কাছে, মানে সৌমিত্রদার উচ্চারণের ওজন সাংঘাতিক, যার শেষের কবিতাতে অমিত রায় আর কোনোদিন, মানে রবীন্দ্রনাথ যেন ওকে ভেবেই লিখেছিলেন, সৌমিত্রকেও ভাবা যায় না ওই অমিত রায়ের চরিত্রে। তা তাঁর ভাষার ওজন একটু এ করলেই উনি ক্ষুদিত পাষাণে যে ওজন তিনি দিয়েছেন, যে কাব্যের সেইখানে তার কথার মধ্যে যে ব্যক্তিত্ব, যে সেইটা আমি পাইনি। ফলে যে ছিন্দের বন্দি নিয়ে লোকে বলে ওইটাতে গুরুকে দিয়ে দিয়েছে, সেটাই আমার কাছে ভালো লাগেনি। তবে যে ছবিতে বলে লোকে, পাবলিক, ও গুরু সৌমিত্রকে মানে ও এলাকা দেয়নি, ও যেখানটা বললো না যে মাল খেলে তুমি আবার টলো নাকি সীতাপতি, মানে কি দিল বলো তো গুরু, শেষ একদম। তারা আকাট অভিনয় দর্শক। মাধব দত্তের কাছে চাকরি চাইতে যাচ্ছে সীতাপতি, কিছুটা মোসাহেব হবার চাকরি। উনি যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে উনি কেলোকীর্তি করবেন, তার ছবি তুলতে হবে, এটা ওর কাজ। আশ্বাস আছে পরে টাকা দেবেন, ও একটা দোকান তৈরি করতে পারবে। তো সেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে গাল ধরে জমিদার বলবে, তো বলার কি আছে, এটা তো ইন দ্য লিস্ট। আর সৌমিত্রদা যে সেটা শুনবেন, তাতে ওর 20 গোল খাওয়ার কি আছে। সীতাপতিতে সৌমিত্র মানে যদি বলো যে উত্তম কুমার মাধব দত্ত হিসেবে 100 মানে ভাবা যায় না। ওইখানেও জমিদারের পার্থক্য দেখিয়েছে, যে সন্ন্যাসী রাজা সূর্যকিশোর নাগ চৌধুরীর যে আভিজাত্য, সেটা মাধব দত্ত দত্তবাড়ির কলকাতার ফতে নবাব মাধব দত্ত তা নয়, আছে ঐতিহ্য, কিন্তু অন্য একটু, মানে যে বাবু, মানে বিশ্বম্ভর রায় নয়। বিশ্বম্ভর রায় জলসাগরে যে বিশ্বম্ভর রায় জমিদারকে সত্যজিৎ রায় দেখিয়েছেন, তারাশঙ্করের আঁকা ছবি, সেই জমিদারদের ছেলেরা পরবর্তীকালে ওই বংশমর্যাদা, ওই বাড়ি, তাদের ট্র্যাডিশনে ছিল চমক নয় গভীরতা। ফলে ওরা সেইখান থেকে চমকের দুনিয়ায় এলেন, শহুরে বাবু হলেন, শহরে বাড়ি কিনলেন। এবার রুচিও নিম্ন, তাই জন্যে যখনই বলে তোমার কোনো সংসার, তোমার কোনো ভালো খবরটাও দিতে পারছো না, তোমার ডেলিভারি কী হয় খবর দিচ্ছ না, খবর তো ছিল। ভানুবাবু তেমনি, 19 বছর বয়স, এই 19 বছরটা শুনে শুধু উত্তমবাবুর ধুতিটা গুটিয়ে, কি বল, এইবার সময় জওরায় কি সই করাতে আসে, 19 বছর বয়স, এই 19, এই যে কি 19 বছরের বালবিধবা, 19 বছর বালবিধবা রেখেছো কোথায়? বলছি আগে ওই খোলার বস্তিতে রেখেছো খোনাক খেলে। আরে ও তো পয়সা কড়ি বেশি নেই। আরে আমি কি মরে গেছি, কি আশ্চর্য। তাকে উদ্ধার করতে হবে, তো কবে যাবে? আপনি যদি বলেন আজই। এই কে সীতাপতি ক্যামেরার সঙ্গে, এই যে লোলুপ লম্পট জমিদার, তার ওই দোষ এবং নিম্ন রুচি, এতে ফোটালো লোকটা। আর সূর্যকিশোর নাগ চৌধুরী যখন বলে রতন ভাই আসতে চাইল না কেন,
অমুক জমিদাররাও কিনে যাচ্ছে, নেতাই টাকা কম বলেছিলে? বলে না, যা চেয়েছিলেন তাই। নেতাই অমুক বাড়িতে রতন ভাই যাচ্ছে, যেতে যেন না পারে। শম্ভু ভট্টাচার্য বুঝে বেরিয়ে যায়, টোটালি ডিফারেন্ট। একই মদ্যপ, একই লম্পট, একই এই। আর একটা ডিফারেন্স, আজই শ্রীকান্ত আচার্যের সঙ্গে ফোনে কথা হচ্ছিল, আমি ওকে ভেরিফাই করলাম, বলে তুমি অ্যাবসোলুটলি ধরেছো এবং তুমি আমায় ধরালে। আমি দেখো, হঠাৎ দেখো স্ত্রীতে যখন লোকটা গায়ক নয়, গলায় সুর আছে। হ্যাঁ, সিনেমার গলায় সুর আছে মানে মান্না দে, এটা আমরা ধরে নেবো। উত্তম কুমার যখন গাইবে, মান্নাদের গলায় গাইবে, সুর আছে ধরে নেবো। কিন্তু উত্তমবাবু চরিত্রের ক্ষেত্রে মাধব দত্ত, সে কোথাও সঙ্গীতজ্ঞ বলা হয় না, গান টান ভালোবাসে এই পর্যন্ত। এবার সে যখন 1000 টাকার ঝাড়বাতিটা গাইছে, সে যখন এইবার চড়ায় ওঠে, পরবাত নেই 2-10 লাখ, এইবার কানে হাতটা দেয়। কানে হাত তখনই দিতে হয়, অনেক সময় বড় ওস্তাদরাও দেন, যখন তানপুরার ঠিক সুরটা তার কানের আসছে না, অন্য নয়েজ আসছে। আর যদি তা না হয়, তাহলে তারা কানে হাত দেয়। কারণ আমি জলজান্ত প্রমাণ, আমি 1 বছর যাত্রা করেছিলাম সন্তু মুখার্জির সঙ্গে, আমারই লেখা পালা। তাতে আমার কিছু গান ছিল বিবিধ ভারতীতে বিজ্ঞাপনের জন্যে, আমারও একটা টুকরো গান রেকর্ড, মানে ওখানে অডিওতে আনা হচ্ছিল। আমি যখন শ্যুট গাইছি তখন শ্যুটটা লাগছে না, তো সন্তুদা বলছেন কিছু না, তুমি কানে হাতটা দিয়ে গানটা গাও। কানে হাতটা দিলেই দেখবে নিজের গলা নিজে শুনতে পাচ্ছ, তাতে পারফেকশনটা বেশি হয়। উনি স্ত্রীতে যখন পরবাতনী 2-10 লাখ গাইছে, তখন এই অভিনেতা, উনি জায়গায় জানেন ওই চাক্কু মেরেছে, ওই চোখ মারাতেই আমি বুঝিয়ে দেবো, ওতেই পর্দা ফাঁসিয়ে দেবো দর্শকদের। কিন্তু না, ছাড়বার পাত্র নয়, ওটা না করলেই বা কী এসে যেত, বাঁ হাতটা এরকম করেই গাইতে পারতেন, চট করে কানটায় হাত দিয়ে হাতটা তুলে দিলেন। অর্থাৎ মানে সেই প্রশিক্ষিত গায়ক নয়। পরবাতনীর 2-10 লাখ সুরে বইছে, কি করে বইবে একটা সাধারণ গায়ক? তাই কানে হাত দিলেন, যাতে ও সুরটা কারেক্ট করার জন্য কানে হাত দিল। আর সূর্য কিশোর নাগ চৌধুরী যখন পুরো দারাদিম দারাদিম, অর্থাৎ পুরো তানকারি করে গান গাইছে, তখন কানে হাত নেই। এত ডিটেলে ভাবতো লোকটা। সেই জায়গা থেকে বলছি, এবার উনি ওনার জায়গায় 100-100। আবার সীতাপতি চাকরি চাইতে এসেছে, অথচ তার কোথাও একটা দ্বিধা, এইভাবে সকাল থেকে বসে আছে, বলুন তাড়না, একবার একে জিজ্ঞেস করছে, একবার ওকে জিজ্ঞেস করছে। তারপর ভানুবাবু বলেন যে বসলো, তারপরে এবার চাকরি পেয়েছে। এইবার আস্তে আস্তে লোকটাকে দেখছে, দেখতে দেখতে বলছে যে না দেখে সই করা। একটা কথা বলবো, আপনি এই যে না দেখে সই করে দেন, আপনার ভয় করে না? উত্তমবাবু বলছে, তাকালো, এতই যদি বিষয় বুদ্ধি, তো বাপের সম্পত্তিটা ধরে রাখতে পারলে না কেন? যেটা কাকারা কেড়ে নিল কি করে? বেরিয়ে যায়। কিন্তু লোকটাকে ওয়াচ করে। এবার যখন মৃন্ময়ী ডাকে, জানতে পারে আমার প্রেমিকার বউ হয়েছে, তখন যে মুখের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, যখন সৌরভী ডেকে নিয়ে যায়, তখন যে সেই যাওয়া এবং যাওয়ার মধ্যে যে এটা কি করছি, সেই ট্যাবু, তখন তো ভীষণভাবে ব্রিটিশ স্বাধীন হয়নি তখনও দেশ, আমি পরস্ত্রীর বাড়িতে যাচ্ছি, আর লোকটা তো আমায়, তার মধ্যে বুঝে গেছে লোকটা অসম্ভব সরল, ভেরি ইনোসেন্ট। হ্যাঁ, সেই জায়গাতে আমি যাচ্ছি, সেই যে দ্বন্দ্ব, সেই কনফ্লিক্ট। এইবার শেষ জায়গাতে যখন সেই, এবার একটা অদ্ভুত কনফিউশনে শেষ করে। ধরে নিই যে মৃন্ময়ীর সঙ্গে আমার সমিত যে ক্যারেক্টারটা বোনেন, তাতে মনে হয় না কোনো রকম এমন সম্পর্কে মৃন্ময়ীর সঙ্গে সীতাপতি লিপ্ত হয়েছে যার ফলে বৃন্দাবন তার সন্তান হয়, মনে হয় না এখনও পর্যন্ত, এত বছর বাদেও। কিন্তু এখনও ওরা চলে গেছেন, কিন্তু অদ্ভুত আমাকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে রেখে চলে গেছেন। কিন্তু ওইখানে যে একটা
অন্তত সেইখানেই যে এ তো আমার ছেলে হতে পারত, মৃন্ময়ের ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, তার প্রতি যে অদ্ভুত পজিটিভনেস তাকে পড়ানোর জন্য, এবং চড় মেরেছি বলে কোনো আক্ষেপ নয়, আর সেইখানে উত্তমবাবু আবার পাশাপাশি তাকে ধমকানো। এবার সে চলে গেছে শুনে সে মাঝে মাঝে নিজের মধ্যে নিজেই বলে চলেছে, এত দম চলে যাওয়া হলো, কি এমন বলা হয়েছে, বলো কী বলেছি, তুই আমার ছেলেটাকে মারবি কেন বলতো, হ্যাঁ তুই তোর ছেলে, তা সে বুকে যাক মদ খাক তোর কী তাতে, আর বলেছি তাহলে কি চলে যেতে হবে, এত অহংকার। এই যে একটা লোক কোচার পাশাপাশি সৌমিত্রবাবুর ওই অভিনয়, দুজনেই 100-100। এরপর যখন যদি জানতেম দেখি, সেখানেও তাই। ওই লোকটা যখন এসে ওই প্রথম ইন্টারভিউ দিয়ে শুরু হয়, ইন্টারভিউতে সৌমিত্র চ্যাটার্জি তখন প্রায় রিপ্রেজেন্টেটিভ অফ ইউথ, আমি বলছি ওই রিপ্রেজেন্টেটিভ অফ ইউথ, যেখান থেকে সৌমিত্রদা উত্তমবাবু থেকে আলাদা, তার অনেক গ্যালাক্সি নেই, ওই ম্যাগনেটিক অ্যাট্রাকশন নেই, কিন্তু তিনি নতুন যুগের প্রতিভু, এটা নিশ্চয়ই। এমনি প্রেসিডেন্সি, যাদবপুর বা আরও সত্যজিৎ রায়ের হাত থেকে অনেক নতুন নায়ক বেরিয়েছিল, তারা কেউ 14 বার সত্যজিতের হাতে রিপিটেড হলো না কেন, তাদের নেওয়া গেল না কেন, বা এরাই বা তাকে ধরলো কেন, তার বিরাট কোয়ালিটি আছে। ফলে ওইখানে সে ওই স্পর্ধিত যুবক, তারপর যখন চাকরি করতে আসে, সে যখন অদ্ভুতভাবে ওই বোকা লোকটা হয়ে যায়, ইন ডিসগাইজ, এটা মারাত্মক, ব্রিলিয়ান্ট, ভাবা যায় না সে অভিনয়। তারপর যখন বড়বাবু ঢোকেন, সবার পরিচয় তাহলে শেষ হয়ে গেছে, পর্দাতে ক্যামেরাটা পর্দায়, লাঠিটা পর্দাটা সরালো, ক্যামেরা টিল ড্রপ করলো, না 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 আমার পরিচয়টা এখনো হয়নি, লাঠি ঠুকতে আরেকটা অ্যাক্টার, আরেকটা ছবি বিশ্বাস বেরোচ্ছে, নতুন ছবি বিশ্বাস। আমি বলছি ছবি বিশ্বাসের নকল না, ছবি বিশ্বাসের যে পোস্টটা, যে ছবিবাবুর রোল কে করবে, এই যদি জানতেন থেকে মনে হচ্ছে না ছবিবাবু এসে গেছে, উত্তম ছবি বিশ্বাস। ওই লাঠিটা ঠুকতে গিয়ে বসলো, কি ধৈর্য, কি স্পেলিং, কি অসাধারণ।